কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে ঢাকায় ৩৩টি, চট্টগ্রামে 10টি ও অন্যান্য বিভাগীয় শহরে 5টি এবং জেলা শহরগুলোতে 2টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এবার প্রতি কেজি চিনির দাম ধরা হয়েছে 55 টাকা, ছোলা 70, ডাল 80 এবং প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 85 টাকায়। টিসিবি বলছে ভোক্তাদের কথা বিবেচনায় রেখে পণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। এই কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম বন্ধেও সতর্ক বলে দাবি কর্তৃপক্ষের। খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মামুন রেজা। মামুন, পণ্যের মান নিয়ে কোনো অভিযোগ আছে কি ভোক্তাদের মাঝে, আমাদের জানান। মেরিন, সকাল 10:30 থেকে খুলনা মহানগরীর মোট 15টি পয়েন্টে 5টি ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। চিনি, ছোলা, মসুর ডাল এবং সয়াবিন তেল, এই 4টি পণ্য বিক্রি করা হচ্ছে। এক একজন ভোক্তা, তারা ক্রেতা সয়াবিন তেল 5 লিটার, চিনি 3 কেজি, ছোলা 3 কেজি এবং ডাল 3 কেজি করে কিনতে পারছেন। আর যারা এ পর্যন্ত পণ্য কিনেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে পণ্যের মান ভালো আছে। এছাড়া পণ্যের দামও বাজারের তুলনায় কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত কম আছে। তবে ভোক্তারা বলছেন যে নগরীতে মাত্র 5টি ট্রাকে করে পণ্য বিক্রি করা হচ্ছে। অনেক জায়গায়, অনেক এলাকায় টিসিবি ট্রাক যাচ্ছে না। সেই সব এলাকাতেই পর্যায়ক্রমে যেন ট্রাক যায়, সেই দাবিটি তারা করছেন। আর পণ্যের মান নিয়ে ক্রেতারা আরেকটি বিষয় বলছেন যে চিনি দেওয়া হচ্ছে, সেই চিনি দেশি চিনি, কিছুটা লাল, বাজারে যে চিনি পাওয়া যায় সেটি সাদা। আর প্রতিটি ট্রাকে 300 কেজি করে চিনি, ছোলা, ডাল এবং 300 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। আর টিসিবির সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে যারা দোকানে যেসব ডিলার পণ্য বিক্রি করে থাকেন, তারা আজ পণ্য তুলছেন। বিকাল নাগাদ অথবা আগামীকাল সকাল থেকে তারা টিসিবির পণ্য দোকানে তুলবেন এবং সেখানে তারা বিক্রি করতে পারবেন। আর টিসিবির কর্মকর্তারা আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন যে কালোবাজারি রোধে কড়া নজরদারি থাকবে। আর যেসব ডিলার পণ্য উত্তোলন করবে না দোকানে বিক্রি করার জন্য, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তারা যে জামানতের টাকা জমা রেখেছিলেন, সেই জামানতের টাকা তারা বাজেয়াপ্ত করবেন। মেরিন। মামুন, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন মামুন রেজা। এবার রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাজমুল ইসলাম নিশাত। নিশাত, প্রথম দিনে ভিড় কেমন দেখছেন? মেরিন, সকাল 10:30টার কিছু পরে রংপুরের জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এখানে টিসিবির যে পয়েন্ট আছে সেটি উদ্বোধন করা হয় এবং সকাল থেকে কিন্তু পয়েন্ট উদ্বোধনের আগে থেকে আমরা দেখেছি যারা ক্রেতা তারা কিন্তু এখানে এসে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন, তারা কিন্তু তাদের পণ্য কেনার জন্য। আপনি এখনও যদি আমি আপনাকে দেখাই, আপনি দেখতেই পাচ্ছেন এখানে ক্রেতাদের কিন্তু বেশ ভিড় রয়েছে এবং তারা যেটি বলছেন যে যেহেতু রমজান 18 তারিখ পর্যন্ত কিন্তু এই টিসিবির পণ্য সরবরাহ করা হবে এবং তাদের যেটি দাবি পুরো রমজান জুড়ে যেন পণ্য সরবরাহটি স্বাভাবিক থাকে। আর মান নিয়ে আমরা এখনও কোনো অভিযোগ পাইনি, তবে তারা যেটি বলছেন যে যেহেতু বাইরের বাজারের থেকে টিসিবির পণ্যের দাম একটু কম তুলনামূলকভাবে এবং আপনার পণ্যের গুণগত মানও বেশ ভালো রয়েছে, সেহেতু এই প্রক্রিয়াটি যাতে চালিয়ে যাওয়া যায় কিনা সেই বিষয়ে কিন্তু ক্রেতারা বলেছেন। আর টিসিবি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে সরবরাহ পর্যাপ্ত রয়েছে, পুরো রমজান জুড়ে তারা সরবরাহ করবেন। আর 90 জন ডিলারের মাধ্যমে রংপুরের 7টি পয়েন্টে এই টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে এবং সেখানে 2টি পয়েন্ট স্থায়ী পয়েন্ট করা হয়েছে। একটি হলো জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এবং জেলা পরিষদ চত্বরে। এই 2টি পয়েন্ট শুক্রবার ছাড়া সারাদিনই খোলা থাকবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানকার যে 90 জন ডিলারের মাধ্যমে রংপুর মহানগরে যে টিসিবি পণ্য সরবরাহ করা হচ্ছে, সেই পণ্যগুলি মনিটরিংয়ের জন্য বেশ কয়েকটি টিম কাজ করছে এবং তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে টিসিবি কর্তৃপক্ষ বলছে যে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বেশ কয়েকটি টিম থাকবে, যাতে এখানকার যারা ডিলার আছে তারা যেন ক্রেতাদের সবগুলি পণ্য সঠিক সময় দিতে পারে এবং কোনো ধরনের কালোবাজারি যেটা না হয় সেজন্য তারা কঠোর নজরদারিতে রাখবেন। তো এখন পর্যন্ত টিসিবি পণ্য বিতরণের এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। মেরিন। নিশাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন নাজমুল ইসলাম নিশাত।
দেশে পুরনো বা রিকন্ডিশন হাইব্রিড গাড়ি আমদানির সুযোগ রয়েছে, তবে নতুনের সাথে পুরনো শুল্ক পার্থক্য প্রায় 50%। আর এই বৈষম্য দূর করতে 2 থেকে 3 বছর ধরে সরকারের কাছে নিবেদন জানিয়ে আসছিলেন পুরনো গাড়ি আমদানিকারক ও পরিবেশকরা। এক্ষেত্রে অর্থমন্ত্রীর ইতিবাচক সাড়া থাকলেও মিলছে না সুফল। আসছে নতুন বছরের বাজেট, তাই ফের আলোচনায় হাইব্রিড গাড়ি। এবার আর আশ্বাস নয়, বাজেটে এর ঘোষণা চান ব্যবসায়ীরা। নতুন হাইব্রিড গাড়ির আমদানি শুল্ক যেখানে 105%, সেখানে পুরনো বা রিকন্ডিশন হাইব্রিড গাড়ির শুল্ক দাঁড়ায় 150-র বেশি। তাই কয়েক বছর ধরে এই তারতম্য দূর করার জোর আবেদন জানিয়ে আসছিলেন পুরনো গাড়ি আমদানিকারকরা। এই অবস্থায় আবারও আসছে বাজেট, তাই আবারও সামনে এসেছে রিকন্ডিশন হাইব্রিড গাড়ির শুল্ক রেয়াতের বিষয়টি। ব্যবসায়ীরা বলছেন, বিশ্বব্যাপী দিন দিন বাড়ছে পরিবেশ বান্ধব ও জ্বালানি তেল সাশ্রয়ী হাইব্রিড গাড়ির উৎপাদন আর ব্যবহার। তাই এখনই এই ক্ষেত্রে নজর না দিলে পিছিয়ে পড়তে পারে দেশ। জাপান এখন প্রায় 40-50% হাইব্রিড গাড়ি ম্যানুফ্যাকচারিং দিচ্ছে। আমার মনে হয় ভবিষ্যতে আর 5-10 বছর পরে 100%ই হাইব্রিড গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ে যাবে। এখন থেকে যদি সরকার হাইব্রিড গাড়ি আমাদেরকে পারমিশন দেয়, শুল্ক রেয়াত দিয়ে, আমরা ইম্পোর্টে আস্তে আস্তে যাব। আমদানিকারকদের মতে হাইব্রিড কার, মাইক্রো আর জিপের সুফল প্রমাণিত। তারপরও এ ব্যাপারে সরকারের উদাসীনতা বিস্ময়কর। এক ধরনের অজানা আতঙ্কে ভুগতেছে আমাদের নীতি নির্ধারকরা। তাদের একটা ধারণা যে হাইব্রিড গাড়ি আমদানি হলে হাইব্রিড গাড়ির যে প্রযুক্তি, এইখানে এই প্রযুক্তি আমাদের এখানে যে লোকাল ওয়ার্কশপ আছে, এটা টেকনিশিয়ানরা আছে, তারা এটা মেরামত করতে পারবে কিনা বা ব্যাটারি এটা পাওয়া যাবে কিনা। জাতীয় রাজস্ব বোর্ডকে তথ্য প্রমাণ সহ, উদাহরণ সহ আমরা বলেছি যে হাইব্রিড প্রযুক্তির যে গাড়ি জাপান তৈরি করে, পৃথিবীর অন্যান্য দেশ তৈরি করে, সেই প্রযুক্তির গাড়ি যদি আপনার এখানে কোনো মেরামতের প্রশ্ন আসে, এটা সম্ভব বাংলাদেশে। এদিকে পুরনো গাড়ির বর্তমান সংজ্ঞায় বলা আছে, জাপানে নিবন্ধন বাতিলের পর নিলামে তোলা পর্যন্ত 365 দিন হতে হবে, তারপরই আমদানিযোগ্য। এর আগে আমদানি করলে অবচয় সুবিধা মিলবে না। আবার রয়েছে এসআরও নিয়েও জটিলতা। বাজারে এইসব ক্ষেত্রেও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন গাড়ি আমদানিকারকরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। নিয়ম নীতির তোয়াক্কা না করে দিনাজপুরে যত্রতত্র গড়ে উঠেছে ইটভাটা। এতে একদিকে বিষিয়ে উঠেছে জনজীবন, অন্যদিকে চরম ক্ষতির মুখে ফসলি জমি। শুধু তাই নয়, এসব ইটভাটায় অবাধে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে উজাড় হচ্ছে বন। অভিযোগ আছে, বিষয়টি জেনেও মুখে কুলু পেটেছে স্থানীয় প্রশাসন। আইন অনুযায়ী ফসলি জমি থেকে 3 কিলোমিটার দূরে ইটভাটা গড়ে তোলার কথা থাকলেও তা মানা হচ্ছে না। দিনাজপুরের বেশ কিছু এলাকায় নিয়ম নীতি না মেনে ইটভাটা গড়ে তুলছে কিছু ব্যবসায়ী। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে ফসলের ক্ষেত। এরই মধ্যে চিরিরবন্দর উপজেলায় নষ্ট হয়েছে কয়েকশো বিঘা জমির বড় ফসল। নতুন ভাটা হয়া ধানের ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ধানের গাছ মারা যাচ্ছে, সম্পূর্ণ ধান চিটে হয়ে যাচ্ছে। 60-70 একর জমি মনে করেন এরকম পরিস্থিতি হয়ে গেছে। শুধু ফসল ও পরিবেশ নয়, ভাটার কালো ধোঁয়া আর ছায়ে শারীরিক ক্ষতির শিকার হচ্ছেন স্থানীয়রাও। একই সাথে এসব ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে নবাবগঞ্জ বনের গাছও। এই ধরনের ধুমেটা নাকি মানে একটা হাঁপানি সিস্টেম কাজ শুরু হচ্ছে। ভাটাগুলো একদম গুড়ে দিচ্ছে। আর একটা অভিযান চালানোর পরেও যদি তারা এটা চালু রাখে, তাহলে আমরা এটা তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে মামলা করার চিন্তা করছি। এসব বিষয় নিয়ে ইটভাটা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কাউকেই পাওয়া যায়নি। তবে কথা হয় ভাটায় কাঠ সরবরাহকারী একজনের সাথে। এটা আমাদের লাইন কন্টাক্টে থাকে, লাইন ভাবে মনে করেন একটা লাইনে 2,500 বা 25,000 বা 26,000 বা 3,000 মাল ঢুকে রাখলো, ওই লাইনটা মনে করেন খই লাগে, মনে করেন 40 মণ বা 50 মণ খই লাগলো লাইনটাতে আমাদের। যদিও এসব চিমনি ইটভাটার বিরুদ্ধে অভিযানের বিষয়ে সীমাবদ্ধতার দোহাই দিয়ে দায় এড়িয়ে গেলেন প্রশাসনের এই কর্মকর্তা। আমরা যে প্রক্রিয়ায় কাজগুলো করি আপনারা খোঁজ খবর নিতে পারেন, আমাদের প্রক্রিয়ায় কোনো ধরনের ত্রুটি নাই। তবে আমাদের সীমাবদ্ধতা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্সের সীমাবদ্ধতা, মেশিনারিজের সীমাবদ্ধতা। দিনাজপুর জেলা জুড়ে ইটভাটা আছে 166টি। এর মধ্যে প্রায় 70টি আধুনিক জিগজ্যাগ পদ্ধতি অনুসরণ করলেও বাকিগুলো ক্ষতিকর চিমনি পদ্ধতিতে পরিচালিত হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24-এ নিয়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।